তো এই ভিডিওতে আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই চেঞ্জড আছে বা পুরোটাই চেঞ্জড আছে, এবং তার সাথে শুধু চেঞ্জ নয় বরং অগোছালোও আছে। তো এই জিনিসটাকে একটু আপনারা ইগনোর করবেন, কারণ আমি এখন আমার সেটআপে নেই। শুধু তাই নয়, আমি আমার হোম টাউনেই নেই, আর আমি এখন আউট অফ স্টেশন। আমি বর্তমানে আছি নয়ডাতে বা গ্রেটার নয়ডাতে। তো যাই হোক, এটা কোনো বড় বিষয় নয়। যেটা মেন বিষয় সেটা হচ্ছে আজকে এই ভিডিওটা হচ্ছে আমাদের নতুন খোলা সিরিজ বুক বা বই এই সিরিজটার সেকেন্ড ভিডিও, এবং বই রিভিউ বা বুক রিভিউ সিরিজের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি যে বইটার রিভিউ করব বা যে বইটা আমার বই রিভিউ সিরিজের প্রথম বই বা উদ্বোধনী বই, সেটা হচ্ছে অভীক সরকারের রিসেন্টলি রিলিজ পাওয়া বই বা কলকাতা বইমেলায় মুক্তিপ্রাপ্ত বই কাকচক্ষু। এবং এই বইটা মুক্তি পেয়েছে পত্রভারতী থেকে। এবং শুধু তাই নয়, আমি যেদিন বইমেলায় গেছিলাম এবং পত্রভারতী স্টল থেকে এই বইটা সংগ্রহ করেছি, সেই দিন স্টলে উপস্থিত ছিলেন অভীক সরকার স্বয়ং, এবং আমার তার সাথে দেখাও হয়েছিল, অ্যান্ড দিস ইজ আ সাইন্ড কপি। তো এই বইটা বা তার এই নতুন নভেল কেমন হয়েছে সেই সব কিছু নিয়ে এই ভিডিওতে আমি কথা বলবো। সো লেটস স্টার্ট। তো অভীক সরকারের ম্যাক্সিমাম বই বা গল্প বা নভেলের মতো এটাও একটা তান্ত্রিক থ্রিলার, এবং শুধু তান্ত্রিক থ্রিলার বললেও ভুল হবে। তান্ত্রিক থ্রিলারের সাথে এটা একটা হিস্টোরিক্যাল ফিকশন। নাও তিনি এর আগে প্রচুর হিস্টোরিক্যাল ফিকশন লিখেছেন, লাইক পটমঞ্জুরি অর দ্রোলমার খড়গ। এইটা আলাদা কেন বা কিভাবে, এবং তার সাথে এটা কি তার আগের গল্পগুলো বা আগের পপুলার গল্পগুলোর যে স্ট্যান্ডার্ড সেটার সাথে কি ম্যাচ করছে, সেইটা নিয়ে এই ভিডিওতে আমি কথা বলবো। কাকচক্ষু যে টোটাল বইটা বা টোটাল নভেলটা, এটা দুটো আলাদা গল্পের সংকলন, এবং যার মধ্যে দুটো গল্প হচ্ছে প্রথম কাকচক্ষু এবং দ্বিতীয় হচ্ছে দেবল রাজার গড়। এবার এই দুটো গল্প তার নতুন চালু করা সিরিজ বা ক্যারেক্টার সিরিজ নিবারণ চক্রবর্তী সিরিজের প্রথম দুটি গল্প। এর সাথে সাথে আমি বলে রাখি, তার এই যে নিবারণ চক্রবর্তী সিরিজ, এটা অ্যাকচুয়ালি গপ্পমীরের টেক অরিজিনাল। অর্থাৎ এই সিরিজের যত গল্প আসবে, ইনক্লুডিং কাকচক্ষু বা দেবল রাজার গড়, এগুলো হার্ড কভার বই আসার আগে আগে অডিও স্টোরি হিসেবে রিলিজ করবে গপ্পমীরের থেকে, যেটা আপনারা অলরেডি কাকচক্ষু প্রায় 7-8 মাস আগে দেখতে পেয়েছেন বা শুনতে পেরেছেন গপ্পমীরের ঠেক থেকে, এবং রিসেন্টলি দেবল রাজার গড়ও এসে গেছে অ্যাজ এ অডিও স্টোরি। যদি আমি এক কথায় বলি, কাকচক্ষুটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে। তার বেশ কিছু কারণ আছে, আমি সেটাতে আসছি। বাট দেবল রাজার গড়টা আমাকে কিন্তু যথেষ্ট স্যাটিসফাই করতে পেরেছে। প্রথমে আসি কাকচক্ষুতে। তো কাকচক্ষু এই যে গল্পটা, এটা বেশি বড় গল্প নয়, প্রায় 60 পাতার গল্প। এবার এটা অভীক সরকারের আগে এরকম প্রচুর গল্প লিখেছেন যেগুলো এরকমই অকাল্ট ফিকশন টাইপের। নাও এখানে আমরা নতুন একটা ক্যারেক্টারের সাথে ইন্ট্রোডিউস হচ্ছি, যার নাম নিবারণ চক্রবর্তী, এবং তিনি এই গল্পের ন্যারেটার। এবং এই যে গল্পগুলো আমরা জানতে পারছি এই নভেলে, কাকচক্ষু বলুন বা দেবল রাজা গল্প বলুন, এগুলো তার অতীতের কিছু এক্সপিরিয়েন্স নিয়ে তিনি শোনাচ্ছেন আর কি, যার মধ্যে কাকচক্ষুর গল্পটা একটা। তো এখানে তার একদমই ছোটবেলার আমরা একটা গল্প দেখতে পাচ্ছি, গল্প জানতে পাচ্ছি যে তিনি ছোট ছিলেন এবং কিভাবে কাকচক্ষু বিদ্যার আয়ত্ত করলেন। সেখানে একটি মিস্টিরিয়াস ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারের সাথে তার কিভাবে দেখা হলো, এবং ওই ক্যারেক্টারটা আসার ফলে তার যে লাইফটা কিভাবে চেঞ্জ হলো, এবং অ্যাট দি এন্ডে গিয়ে সেই ক্যারেক্টারটার সাথে কি হলো। তো সব কিছু নিয়ে এই গল্পটা। এবার এই গল্পটার মধ্যে একটা আমরা রিভেঞ্জের অ্যাঙ্গেলও পাচ্ছি। বাট দ্য প্রবলেম অফ দি স্টোরি ইজ, প্রথমত গল্পটা ছোট, সেকেন্ড হচ্ছে এই গল্পটা যেহেতু গপ্পমীরের টেক অরিজিনাল হিসেবে তিনি লিখেছেন, সো আপনারা যখন গল্পটা পড়বেন একটা জিনিস বুঝতে পারবেন যে তিনি খুব তাড়াহুড়ো করে লিখেছেন। মানে এমনিতেই এখন বইমেলা রিলিজের জন্য রাইটারদের উপরে একটা ওই ডেডলাইন ম্যাচ করানোর একটা থাকে, তারা থাকে, যে কারণে তারা একটু তাড়াহুড়ো করে লেখেন, এবং তার সাথে যেহেতু এটা ওই অরিজিনাল প্লাস বইমেলার ওই ডেডলাইন বা টাইমলাইন ম্যাচ করাতে হবে, সো বুঝতে পারবেন যে অভীক সরকার অনেক তাড়াহুড়োর মধ্যে থেকে এই গল্পটা লিখেছে। গল্পে এরকম প্রচুর এলিমেন্টস আছে যেগুলো মনে হবে বেশ কিছু পপুলার সিনেমা থেকে ইন্সপায়ার্ড। ঠিক আছে, যেমন আমি স্পয়লার দেব না, একটা একটা জিনিস আছে, ঠিক আছে, কাকচক্ষু গল্পটার মধ্যে, ওটা অনেকটা আপনাদের ইভিল ডেড পার্ট 2 বা একটা উড়িয়া সিনেমা ছিল, মানে আমি তার নাম ভুলে গেছি কারণ একদম ছোটবেলায় দেখা, এবং ওই টাইমে উড়িয়া সিনেমা বাংলায় ডাব হয়ে টিভিতে প্রচুর দিত। তো ওই সিনেমাটার মধ্যে একটা হাত ভূত, মানে জাস্ট অনলি রিস্ট একটা ভূত ছিল, মানে ওই হাতটার মধ্যে একটা ভূতের মানে একজনের আত্মা ছিল। সো এইরকম একটা জিনিস আপনারা এখানে পাবেন। ঠিক আছে, আমি এর থেকে বেশি কিছুতে আসছি না। দেন বাকি যত ক্যারেক্টার্স আছে সেগুলো প্রপারলি ওয়েল বিল্ড আপ নয়। তাদের
মেজর পোর্শনসগুলোই এখানে তুলে ধরা হয়েছে, বাট একটা যে ক্যারেক্টার আর্ক থাকে এবং তাকে যে একটা লেয়ারিং দিতে হয়, যেগুলো অভিক সরকারের অন্যান্য গল্পগুলোর মধ্যে থাকে, এখানে সেটা নেই। অভিক সরকার এর আগে ছোট গল্প লেখেননি তা কিন্তু নয়, তার প্রথম দিকের ম্যাক্সিমাম গল্প যেগুলো খুবই ভালো গল্প সেগুলো কিন্তু ছোট গল্পই, কিন্তু সেখানে একটা প্রপার লেখনী থাকতো। এখানে মনে হবে যে অভিক সরকার বড্ড তাড়াতাড়ি তাড়াতাড়ি এই ব্যাপারটা করে ফেলেছেন। এবং তার সাথে বেসিক জিনিসটা কি, এটা তো একটা তান্ত্রিক থ্রিলার, সো থ্রিলটাই এখানে মিসিং এবং প্রচন্ড প্রেডিক্টেবল। এবং একটা টাইমের পরে মনে হবে যে ভাই জাস্ট কোনো রকমে শেষ করতে পারলে বাঁচি। একদম শেষে কি হবে সেটা আপনারা অনেক আগেই গেস করে ফেলতে পারবেন যে এরকম কিছু একটা হতে চলেছে। নর্মাল যদি কোনো রাইটার লিখতো বা নতুন রাইটার লিখতো যার প্রথম গল্প বা দ্বিতীয় গল্প রিলিজ পাচ্ছে, আমি সেই স্ট্যান্ডার্ডে বলবো ঠিকঠাক হতে পারতো, বাট এটা যেহেতু অভিক সরকারের গল্প, সো আমি বলবো যে এই ক্ষেত্রে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। এবার আমি আসবো দেবল রাজার গড়ে। এই গল্পটা কিন্তু যথেষ্ট স্যাটিসফাইং, আমার বেশ পছন্দ হয়েছে গল্পটা। এই গল্পটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল ফিকশন তান্ত্রিক থ্রিলার, এবং এখানে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন। স্পেসিফিক্যালি আমার যে পোর্শনটা ভালো লেগেছে, যে প্রথম থেকে যখন গল্পটা স্টার্ট হয় তখন খুবই নর্মাল একটা গল্প হচ্ছিল, জাস্ট বেসিক একটা গ্রামে কিছু প্রবলেমস ঘটছে, এখানে নিবারণ চক্রবর্তীকে তারা দেখে ডেকে পাঠিয়েছে না। কিন্তু যখন কিছুটা গল্প এগিয়ে যাবে, ইন্টারভাল পয়েন্ট একটা যে মাঝামাঝি গল্পটার মধ্যে, সেখান থেকে গল্পটা দুর্দান্ত পিক নেয় এবং শেষটা বেশ স্যাটিসফাইং হয়। এখানে যেভাবে হিস্টোরিক্যাল ব্যাপারটাকে দেখানো হয়েছে এবং সেটাকে অবশ্যই একটা ফিকশনের মধ্যে আনা হয়েছে, পাল বংশ, দেবল রাজ্য এবং তার সাথে কৈবর্ত বিদ্রোহ, প্রত্যেকটা জিনিসকে নিয়ে যেভাবে এখানে ফিকশনটাকে মানে ব্যাপারটাকে ফিকশনালাইজ করা হয়েছে, এবং সেখানে মা বগলামুখীর একটা অ্যাঙ্গেল নিয়ে আসা হয়েছে। এবং অভিক সরকার যেহেতু এই বিষয়ে স্পেসিফিক্যালি দেব দেবী মহাবিদ্যা এই বিষয়ে প্রচণ্ড তিনি একটা রিসার্চ রাখেন, সো কাজেই এখানে মা বগলামুখী, তার আলাদা আলাদা নাম, তার ধরন, মানে এই প্রত্যেকটা জিনিসকে ভেরি ভেরি মানে পারফেক্টলি তিনি এখানে লিখতে পেরেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে প্রথম যে গল্পটার ক্ষেত্রে বলে যে কাকচক্ষুর ক্ষেত্রে যে ক্যারেক্টার আর্কগুলো ঠিক করে মেনটেন নয়, এখানে কিন্তু সেটা বেশ ভালোভাবে হয়েছে। প্রথমেই আসে নিবারণ চক্রবর্তীর ক্যারেক্টারটার মধ্যে। নিবারণ চক্রবর্তীর ক্যারেক্টারটাকে আমরা এখানে মানে টোটাল বইটার মধ্যে আমরা তিনটে ফেজে দেখতে পাই। একটা হচ্ছে আফটার রিটায়ারমেন্ট, ধরুন ওই 60 বয়স। দ্বিতীয় হচ্ছে একটা টিনেজার, ওই 14-15 বছর বয়স, ওই 14 বছর বয়সই ধরে রাখুন, এখানে 14 বছর বয়স বলা হয়েছে। এবং তৃতীয় হচ্ছে তার 24 বছর বয়স। সো এখানে একটা মানে ধরুন 14 থেকে 24, এটা একটা 10 বছরের গ্যাপ আছে। এবার এই 10 বছরের গ্যাপে একটা মানুষের মধ্যে কতটা চেঞ্জেস আসে, সেটা বেশ ভালোভাবে কিন্তু এখানে তিনি লিখতে পেরেছেন। এবং শুধু তাই নয়, ওই 24 বছরের একটা ছেলে থেকে একজন 60 মানুষ, আফটার রিটায়ারমেন্ট মানুষ, তার যে কতটা ডিফারেন্স হয় সেটাও বেশ ভালোভাবে কিন্তু এখানে লেখা। এবং তার সাথে আপনি ওটা ফিলও করতে পারবেন যে একটা ছেলে যাকে আমরা এর আগে 10 বছর বয়সে দেখেছি, এখন তার 24 বছর বয়স, তার কতটা চেঞ্জ হয়ে এসেছে, তার মধ্যে কতটা সে অভিজ্ঞ হতে পেরেছে। এবং আর একটা জিনিস নিয়ে আমি একটু প্রথমে মানে দেবল রাজার গল্পটার মধ্যে একটু আমি প্রবলেম ফেস করছিলাম, মানে একটু খটকা লাগছিল যে এখানে সে কাকচক্ষু বিদ্যাটা জানে। এবার সে যখন কাকচক্ষু বিদ্যাটা জানে, তাহলে কেন দেবল রাজার করে যখন অন্য মানুষদের থেকে তাদের কিছু গোপন ঘটনা, তাদের মনের মধ্যে লুকিয়ে থাকা গোপন খবর বা ব্যাপার সে জানতে চায়, সে জিজ্ঞেস কেন করছে এবং তাদের প্রপার উত্তরটার জন্য সে ওয়েট কেন করছে? সে তো তার ওই বিদ্যাটাকে কাজে লাগিয়ে এমনি জেনে যেতে পারে, মানে শুধু তার না, এবং তার অ্যানসেস্টার বা পূর্বপুরুষের জিনিসপত্রগুলো জেনে যেতে পারবে। বাট সেটা কেন, সেটা তারপরে গিয়ে ব্যাপারটা পুরো আমাদের সামনে খোলসা হয়। এই যে অ্যাটেনশন টু ডিটেলটা তিনি এখানে মেনটেন করেছেন, আমার সেটা বেশ ভালো লাগলো। এবং তার সাথে এই যে কাকচক্ষু বিদ্যাটা, যেটা ফার্স্ট গল্পটার মধ্যে জাস্ট মেনশন করা আছে, সেভাবে এলাবোরেটেড নয়, এখানে কিন্তু ব্যাপারটা এলাবোরেটেড। এবং এই গল্পটা মানে দেবল রাজাগড়ের মধ্যে কাকচক্ষু বিদ্যাটা অ্যাকচুয়ালি কি লেভেলে যেতে পারে, এক্সটেন্ড করতে পারে, সেটা কিন্তু বেশ ভালোভাবে এখানে লেখা। তার সাথে এই গল্পটার মধ্যে আপনার একটা অ্যাডভেঞ্চারের টাচও পাবেন, ওই জঙ্গল, স্পেসিফিক্যালি ওই জঙ্গলটার বিষয়টা, তো সেটাও বেশ ভালো করে কিন্তু লেখা। এবং আমি চাই যে এই গল্পটাকে নিয়ে একটা সিনেমা বা সিরিজ হোক। বাট হ্যাঁ, এটাও আমি বলি যে এখানে লেখা খুব ভালো হয়েছে, থ্রিলটা খুব ভালো মেনটেন, হিস্টোরিক্যাল ফিকশনটাও ভালোভাবে লেখা, যে রিলিজিয়াস যে দিকগুলো, অকাল্টিজমের যে দিকগুলো, সেটাও এখানে ভালোভাবে লেখা, শেষটাও স্যাটিসফাইং। বাট
আপনারা যদি অভি সরকারের অন্য কিছু পপুলার রাইটিং বা থ্রিলার, ধরুন দ্রোলমার খড়গ বা কাউরি বুড়ির মন্দির, ইভেন খোড়া ভৈরবীর মাঠের সাথে এখানে আপনি কিছু কিছু সিমিলারিটিস পাবেন, আমি এটা বলে রাখি, একটা ছোট্ট বলে রাখি, আমি স্পয়লার দেবো না, ভেরি বেসিক সিমিলারিটি, মানে যদি খুব মন দিয়ে পড়েন তাহলেই বুঝতে পারবেন, আমি পুরোটা এলাবোরেট করতে যাচ্ছি না। কাউরি বুড়ির মন্দির বা খোড়া ভৈরবীর মাঠ বা দ্রোলমার খড়গ বা পটমঞ্জরির মতো যদি আপনারা এন্ডিং এক্সপেক্ট করেন, সেটা আপনারা হয়তো এখানে পাবেন না। বাট ওগুলোকে সাইডে রেখে একটা স্ট্যান্ডার্ন গল্প হিসেবে যদি আপনারা এটাকে কনসিডার করেন এবং সেভাবে পড়েন, আপনাদের যথেষ্ট ভালো লাগবে এটা। ইভেন এই গল্পের মধ্যে কিছু খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার্সও আছে, প্রচুর ক্যারেক্টার্স আছে, এবং যখন তাদের ওই সিক্রেটসগুলো রিভিল হয়, পুরো হিস্ট্রিটা রিভিল হয়, বেশ ইন্টারেস্টিং লাগছে। এবং ওভারঅল আমি যদি বলি নাম্বারিং করি তাহলে তাহলে অবশ্যই আমি কাকচক্ষুকে দেবো 2/5, কারণ আমার ওটা খুব একটা পোষায়নি। বাট দেবল রাজাগরকে আমি ইজিলি 4/5 দেবো। আপনাদের কেমন লেগেছে, যারা যারা শেষ করে ফেলেছেন এই বইটা, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন। আজকের জন্য আসি, দেখা অন্য কোনো ভিডিওতে। টাটা।